আচ্ছা, মানুষ যৌবনে যেমন কাজ করে বয়স হয়ে গেলে সেই রকম ভালো কাজ করতে পারবে কি? বা তাকে যদি কিছু মালপত্র বহন করতে দেওয়া হয়, সেটা যদি তার বয়সকাল হয়ে যায় তাহলে সেই হারে মাল বহন করতে পারবে কি? বা তার মালের পরিমাণটা যদি বাড়িয়ে দেওয়া হয় তাহলে সেই হারে বহন করতে পারবে না। সেরকম হচ্ছে নদীও। নদীর যদি হচ্ছে যে শেষ অবস্থায় আসে বা নদীর ক্ষমতা যদি কমে যায়, তাহলে নদীর ক্ষমতা কমে গেলে সেই রকম হারে নদীও বহন করে নিয়ে যেতে পারবে না। তো নদীর ক্ষমতা কমবে কেন? না, নদীর ঢালটা যদি কমে যায়, ঢালটা যদি মৃদু হয়ে যায়, তাহলেই নদীর ক্ষমতাটা কমে যাবে। এই নদীর ঢালটা মৃদু হয়ে যায় কোন সময়? না, নদীর মধ্যগতি। নদীর তো তিনটে গতি আছে, উচ্চগতি, মধ্যগতি, নিম্নগতি। এর মধ্যে মধ্য এবং নিম্ন গতিতে, এই দুটো গতিতে নদীর ঢালটা একদমই মৃদু হয়ে যায়, খুব কম হয়ে যায়। তাই এই মৃদু ঢাল হয়ে গেলে নদী তখন আর যা কিছু মালপত্র বহন করে আসছিল, নুড়ি, বালি, পলি যা কিছু বহন করে আনছিল, সেগুলো আর বয়ে নিয়ে যেতে পারে না। সেগুলো সাধারণত কী করে, এক জায়গায় জমা করে দেয়। কোনো কোনো জায়গায় কী করে দেয়, জমা করে দেয়। এই জমা বা সঞ্চয়ের কারণে নানান ধরনের ভূমিরূপ হয়ে থাকে। আজকে আমরা এগুলোই পড়ব, যে নদীর মধ্য এবং নিম্ন গতিতে সৃষ্ট নানা রকম ভূমিরূপ। মধ্য গতিতে সৃষ্ট ভূমিরূপ। আচ্ছা, নদী পার্বত্য অঞ্চল থেকে আসছে, কারণ আমরা জানি নদী সাধারণত উঁচু পর্বত বা উঁচু মালভূমি অঞ্চলেই সৃষ্টি হয়ে থাকে। তা সেই অঞ্চল থেকে আসছে, যে এসে যখন মানে পর্বত্য অঞ্চল থেকে এসে যখন সমভূমিতে পড়লো, তখন তার ঢালটা হঠাৎ করে কী হয়ে যাবে, কমে যাবে। তো কমে গেলে তার বেগটাও কী হয়ে যাবে, কমে যাবে। তাই ওই পর্বত্য অঞ্চল থেকে যা কিছু নুড়ি, বালি, পলি যা কিছু বহন করে আনছিল, সবগুলো কী হবে, ওই পাদদেশ অঞ্চলে এসে সঞ্চয় হয়ে যাবে। এর কারণে একটা ভূমিরূপ তৈরি হবে, যে ভূমিরূপটাকে বলা হচ্ছে পলল ব্যজনী। তাহলে প্রথমে লিখি পলল ব্যজনী। এই পলল ব্যজনীটার ছবিটা কীরকম হয়, এটা যদি কোনো পর্বত হয়ে থাকে, এটা যদি কোনো পর্বত হয়ে থাকে, এই পর্বতটা এখানে দেখাচ্ছি। এটা আমরা দেখতে পাচ্ছি পর্বতের পাদদেশীয় অংশ। এইখানটাতে এসে নদীটা পড়েছে। এই জায়গায় একটা ভূমিরূপ তৈরি হয়, কিসের মতো দেখতে, না পাখার মতো দেখতে। পাখার মতো দেখতে একটা ভূমিরূপ তৈরি হয়ে থাকে। এই জায়গাটা একটা ভূমিরূপ তৈরি হয়ে থাকে। এই ভূমিরূপটাকে বলা হচ্ছে পলল শঙ্কু। এখানটা একটা জিনিস বলি, একে বলা হচ্ছে পলল ব্যজনী। কেমন, পলল শঙ্কু আর পলল ব্যজনীর মধ্যে কেমন তফাৎটা? এখানটা যদি পাখার মতো ভূমিরূপ, মানে হাত পাখার মতো যদি ভূমিরূপ হয়ে থাকে, তখন তাকে বলছে পলল ব্যজনী। এর ক্ষেত্রে নদীতে একটু জলের পরিমাণটা বেশি থাকে, সেই জন্য পলি বালিগুলোকে অনেক দূর পর্যন্ত বিস্তৃত করে, সেই জন্য দেখতে পাখার মতো হয়ে থাকে। কিন্তু যদি নদীতে জলের পরিমাণটা কম থাকে, যদি মরু অঞ্চলের কথা আরে বলি, তাহলে যে নদীতে জলের পরিমাণটা কম থাকে, তাই জলের পরিমাণ যদি কম থাকে, এই জলের পরিমাণটা কম থাকার জন্য এখানটা শুধুমাত্র একটা শঙ্কু আকৃতি ভূমিরূপ তৈরি হবে, যাকে বলা হচ্ছে পলল শঙ্কু। তাহলে ব্যাপারটা একই, একটুখানি তফাৎ হচ্ছে কি, পলল শঙ্কুর ক্ষেত্রে নদীতে জলের পরিমাণটা কম থাকে আর একটু শঙ্কু আকৃতি দেখতে হয়, আর পলল ব্যজনীর ক্ষেত্রে নদীতে জলের পরিমাণটা বেশি থাকে এবং বহু দূর পর্যন্ত বিস্তৃত হয়, এবং দেখতে সেটা কিসের মতো হয়ে থাকে, হাত পাকার মতো হয়ে থাকে। বেশ, এরপরে পরে নদী বাঁক। আচ্ছা বলি, নদীতে যদি জলের পরিমাণ কম থাকে বললে ভুল হবে, মানে হচ্ছে যে নদীতে ঢালটা যদি কম থাকে, তো ঢাল যদি কম থাকে তাহলে নদীটা কেমন হবে, এঁকে বেঁকে প্রবাহিত হবে। এরকমভাবে নদীটা এঁকে বেঁকে প্রবাহিত হয়। নদী এঁকে বেঁকে প্রবাহিত হবে। এখানে নদী এঁকে বেঁকে প্রবাহিত হলে, মানে এই নদীর জলটা যে গাটায় ধাক্কা মারবে, এইখানটা যদি ধাক্কা মারে, তাহলে এইখানটা একটা গভীর খাঁজ হবে, মানে হচ্ছে অবতল আকৃতি হবে। বিষয়টা একটু পরে বলছি। এইখানটা যে ধাক্কা মারলো, এখানে এরকম ধাক্কা মারলো, এগুলো একটা খাঁজ তৈরি হবে। কেমন ব্যাপারটা বলি, না নদী যখন প্রবাহিত হয়ে যাচ্ছে, যদি বাঁকে,
যে জায়গাতে বাঁকছে জলটা সোজাসুজি ওই সোজা জায়গাটায় ধাক্কা মারে, মানে হচ্ছে খাড়া পাড়টার দিকে ধাক্কা মারে। এখানটা একটা অবতল, এই যে এই জায়গাটা হচ্ছে অবতল আকৃতি হয়ে থাকে, কিন্তু এই জায়গাটাতে হচ্ছে পলি বালি সমস্ত কিছু সঞ্চিত হয়। এই জায়গাটা পলি বালি সমস্ত কিছু সঞ্চিত হয়ে থাকে এই জায়গাটা। এইখানের ক্ষেত্রে এই জায়গাটা হবে পলি বালি সমস্ত কিছু সঞ্চিত হবে, এখানটা হচ্ছে পলি বালি সঞ্চিত হবে। কিন্তু এই দিকটা তাহলে অবতল আকৃতি হবে, এই দিকটা হচ্ছে উত্তল আকৃতি হবে। এই উত্তল নদী বাঁক এইখানটা যদি সঞ্চয় হয়ে থাকে একে বলা হবে বিন্দু বার। কি কথাটার নাম? বিন্দু বার। এই জায়গাটা এই পলি বালি উত্তল অংশে দিয়ে পলি বালি যদি সঞ্চিত হয় তখন তাকে বলা হচ্ছে কি বিন্দু বার। এই নদী বাঁক তুরস্কে মিয়ান্ডার্স নদীতে ওর দেখা যায়, এবং তার নাম অনুসারে এর নাম হয়েছে কি মিয়ান্ডার বা নদী বাঁক। একে বলা হচ্ছে মিয়ান্ডার বা নদী বাঁক। কি বললাম, নদীর মধ্যগতি বা নিম্নগতিতে নদীর ঢাল যখন কমে যায় তখন সেটা এঁকে বেঁকে প্রবাহিত হয়। এইরকমই এঁকে বেঁকে প্রবাহিত হলে তখন তাকে বলছে নদীবাঁক বা মিয়ান্ডার্স। তুরস্কের মিয়ান্ডার্স নদীতে এরকম নদীবাঁক দেখা যায়, তার অনুসারে এর নাম দেওয়া হয়েছে মিয়ান্ডার। এটা সাধারণত যে কোনো নদীতে দেখতে পাবো। আমি যদি এখানে ভাগীরথী দেখতে পারি, জলঙ্গ দেখতে পারি, এই নদীগুলো হচ্ছে যখন নিম্নগতিতে প্রবাহিত হবে তখন এঁকে বেঁকে প্রবাহিত হয় এবং নদীবাঁকটা দেখা যায়। বেশ, পরেরটা 3 নম্বর, অশ্বক্ষুরাকৃতি হ্রদ। অশ্বক্ষুরাকৃতি হ্রদ এইটারই পরিবর্তিত রূপ, আস্তে আস্তে এটা অশ্বক্ষুরাকৃতি হ্রদে পরিণত হবে। কেমনভাবে হয় বলছি, এরকম বাঁকটা হলো তো, এরপরে বাঁকটা এর বাড়তে থাকে। এখানে জলটা ধাক্কা দেবে, জলটা ধাক্কা, এরকমভাবে এর বাঁকটা আস্তে আস্তে বাড়তে থাকে। এক সময় দেখা যাবে এরকমভাবে বাঁকটা বেড়ে গেছে, একদম সবার শেষে দেখা যাবে এটা অপেক্ষাকৃত এত বাঁক ছেড়ে দিয়ে অপেক্ষাকৃত সোজা পথে প্রবাহিত হয়েছে। আর এইখানটাতে একটা ঘোড়ার খুরের মতো একটা ভূমিরূপ তৈরি হয়েছে। ব্যাখ্যাটা তাহলে কেমনভাবে হবে, নদী যখন মধ্যগতি বা নিম্নগতিতে এঁকে বেঁকে প্রবাহিত হয় তখন এক সময় দেখা যাবে নদী খাড়া পাড়, যেটা এই খাড়া পাড়টা বেশি ক্ষয় করে, এবং হচ্ছে এই উত্তল পাড় যেটা মৃদু পাড় সেটা হচ্ছে সেখানে সঞ্চয় করে। এইভাবে ক্ষয় এবং এই পাড়ে সঞ্চয় করতে করতে একসময় নদীটা এঁকে বেঁকে প্রবাহিত হয়। যদি তার বাঁকের পরিমাণটা অতিরিক্ত বেশি হয়ে যায় তখন নদী তার এই বাঁকটাকে ছেড়ে অপেক্ষাকৃত সোজা পথে নদীটি প্রবাহিত হয়, এবং যে অংশে বাঁকটি ছিল সেইখানে একটি ঘোড়ার খুরের মতো ভূমিরূপ তৈরি করে। এই ভূমিরূপটাকে বলা হচ্ছে অশ্বক্ষুরাকৃতি হ্রদ। কিসের মতো না, ঘোড়ার খুরের মতো একটা ভূমিরূপ তৈরি করে। এর উদাহরণ হচ্ছে যে মুর্শিদাবাদে মতিঝিল এরকম অশ্বক্ষুরাকৃতি হ্রদের উদাহরণ। আমি যদি ভাগীরথী নদী দেখি তাহলে তার নিম্ন প্রবাহে আমরা প্রচুর পরিমাণে অশ্বক্ষুরাকৃতি হ্রদ দেখতে পাবো। এই 3টে গেল। এরপরে 4 প্লাবন ভূমি। প্লাবন ভূমি ও স্বাভাবিক বাঁধ। বলে দিই প্লাবন ভূমি ও স্বাভাবিক বাঁধটা কী করে হয়, ভালো করে বুঝতে হবে। নদী যখন তার নিম্ন প্রবাহে প্রবাহিত হচ্ছে তখন স্বাভাবিকভাবে এঁকে বেঁকে প্রবাহিত হয়। এছাড়া এর হচ্ছে গভীরতাটা কমে যায়। আমরা যদি পার্বত্য অঞ্চলে যাই তাহলে তার নদীর গভীরতাটা কী হয়, অনেকটা বেশি থাকে। জলের পরিমাণ বেশি হলে প্রচণ্ড ফোর্সে সেটা প্রবাহিত হয়ে যায়, দুকুল ছাপায় না। কিন্তু যখন নদীর নিম্ন প্রবাহে প্রবাহিত হবে তখন তার হচ্ছে গভীরতাটা কী হয়ে যায়, কমে যায়, এবং তার চওড়াটা কী হয়ে যায়, অনেকটা বেশি হয়ে যায়। তাহলে গভীরতাটা বেশি হয়ে গেল, চওড়াটা বেশি হয়ে গেল। এরপরে যদি উর্দু উপত্যকায় কোনো জায়গায় বন্যা হয় বা উপরে কোনো জায়গায় বন্যা হয়, নদীর জলের পরিমাণ বেড়ে যায়, তখন এই নদীটা ওই খাতের মধ্যে দিয়ে আর প্রবাহিত হতে পারে না জলটা। তখন কী হয়, দুকুল ছাপিয়ে বন্যা করে দেয়। এই দুকুল ছাপিয়ে বন্যা করে, অর্থাৎ এই প্লাবনের কারণে, বন্যা বলতে কি প্লাবন, এই প্লাবনের কারণে যে ভূমিরূপটা তৈরি করে তাকে বলা হচ্ছে প্লাবন ভূমি। ছবিটা আমরা দেখব।
এবার এখানে সবটা জলে, এটা হচ্ছে নদীটা। আমরা এই ছবিটা দেখে কি বুঝতে পারছি, দেখো ভালো করে, নদীটা এঁকে বেঁকে প্রবাহিত হয়ে যাচ্ছে। এটা হচ্ছে নদী গোটাটা, অববাহিকাটা, এই দুপাশের অংশটা অববাহিকা অংশ, এটা নদীটা। তাহলে যখন হচ্ছে প্লাবন হলো, তখন এই দুকুল ছাপিয়ে এগুলো সব দুকুল ছাপিয়ে বন্যা করে দিল। এই বন্যার কারণে এই ভূমিরূপটা তৈরি হলে একে বলা হচ্ছে প্লাবন ভূমি। এই জায়গাটা হচ্ছে প্লাবন ভূমি। এবার প্লাবনের জলটা যখন আস্তে আস্তে মরে আসবে, অর্থাৎ বন্যা হলো, বন্যার জলটা আস্তে আস্তে তো কোন দিকে বেরোবে, অন্য পাশ দিকে তো যেতে পারবে না, অববাহিকাটা ছাড়িয়ে এই উঁচু জায়গাটা টপকে চলে যাবে, তা তো নয়। তাহলে যখন বন্যা হলো, বন্যার পরটা যখন বন্যা শুকিয়ে আসছে, তখন এই অববাহিকা অংশে এই জায়গায়, এই উঁচু জায়গায় সমস্ত জলটা আবার কোথায় আসবে, ফিরে কোথায় আসবে, আবার মেন নদীতে ফিরে আসবে। তাহলে এই মেন নদীতে ফিরে তখন হচ্ছে ক্ষুদ্র ক্ষুদ্র পলি বালি যা কিছু আছে, প্লাবনের কারণে যা কিছু চারদিকে ছড়াইছে, সেই পলি বালিগুলো সবগুলোকে টেনে আনবে, এনে কোথায় জমা করবে না, এইখানে নদীর দুপাশটায় এসে এইখানে অংশে জমা করবে, এই দুপাশে অংশে তো জমা করবে। এর কারণে একটা বাঁধের মতো ভূমিরূপ তৈরি হয়। এই বাঁধটা কি বলা হচ্ছে কি, স্বাভাবিক বাঁধ বা লিভি। কি বললাম, স্বাভাবিক বাঁধ বা লিভি। এখানে একটা জিনিস দেখতে হবে, এখানে হচ্ছে ঢালটা নদী থেকে বিপরীত দিকে থাকে। এখানে স্বাভাবিক বাঁধ যেটা হবে সেটা হচ্ছে নদী থেকে বিপরীত দিকে এরকমভাবে ঢালটা থাকে, এইদিকে ঢালটা থাকে, এটা হচ্ছে স্বাভাবিক বাঁধ। আর স্বাভাবিক বাঁধ বা লিভি, আর এই দুটো অংশ হচ্ছে, এগুলো হচ্ছে কি প্লাবন ভূমি। বেশ, 5 এখানে হচ্ছে নদী চর বলে একটা কথা আছে, নদী চর। নদী চর কি থাক, নদী চর কি জানতে হবে একবার। নদী যখন প্রবাহিত হয়ে যাচ্ছে, তখন পলি বালি যা কিছু আসছে সেগুলো যখন বহন ক্ষমতাটা পেরিয়ে যাচ্ছে, মানে আর বয়ে নিয়ে যেতে পারছে না, ঢাল কমে গেছে বা পলির পরিমাণ বেড়ে গেছে, তখন সেটা এক জায়গায় জমা করবে। তো জমাটা কোথায় করবে, নদীর জলটার উপরে তো জমা করতে পারে না, কোথায় জমা হবে না, তলদেশ থেকে জমা হবে। এই তলদেশ থেকে জমা করে করে আসছে, এখনও নদীর জলের লেভেলের উপরকে আসেনি, সেরকম জলের নিচে যদি থেকে যায়, তখন তাকে বলা হচ্ছে কি নদী। এই নদী চর অংশে যদি আরও পলি বালি জমে, তখন সেটা এক সময় মাথা তুলে দাঁড়াবে, তখন তাকে বলছে নদী দ্বীপ। তাহলে এই নদী প্রবাহিত হয়ে যাচ্ছে, এই নদী প্রবাহিত হয়ে যাচ্ছে, নদীর মাঝে যদি এখানটা একটা দ্বীপ তৈরি হয়, তখন আমরা তাকে কি বলবো না, নদী দ্বীপ। ভারতের বিখ্যাত নদী দ্বীপ হচ্ছে মাজুলি। আর যদি পৃথিবী বলতে চাই তাহলে ইলহা দা মারাজো। তাহলে কি বললাম আরেকবার, এখানে নদী চর নদী দ্বীপ। নদী যখন প্রবাহিত হয়ে যাচ্ছে, তখন তার পলি বালিগুলো যদি জমা করে নদী তলদেশে আর কি ভূগর্ভে জমা করে, তখন তাকে বলা হচ্ছে নদী চর। এটা আরও যদি পলি বালি জমা হয়, সেটা একসময় কী হবে, মাথা তুলে দাঁড়াবে, উপরে উঠে যাবে, জলের লেভেলের উপরে উঠে যাবে, তখন তাকে বলা হচ্ছে কি নদীদ্বীপ। ভারতের বিখ্যাত নদীদ্বীপ কি বললাম, ভারতের বিখ্যাত নদীদ্বীপ হচ্ছে মাজুলি। কোন নদীর উপর, ব্রহ্মপুত্র নদীর উপর, অসমে ব্রহ্মপুত্র নদীর উপর মাজুলি। এবার লাস্ট 6 নম্বর, এটা হচ্ছে বদ্বীপ। বদ্বীপ, বদ্বীপ বলতে মাত্রাহীন এরকম এরকম দ্বীপ তৈরি হয়, তখন তাকে বলছে বদ্বীপ। কী করে তৈরি হয় বা দেখতে হবে। নদীর জলের ঘনত্বটা কেমন, সমুদ্রের জলের তুলনায় কম। বেশ, নদীতে পলি বালির পরিমাণও বেশি থাকে। এই পলি বালি সমস্ত কিছু বয়ে যাচ্ছে, যদি এখানে সমুদ্র থাকে, পলি বালি আরে বয়ে যাচ্ছে, এখানে যখন দেখা যাবে সমুদ্র জলের ঘনত্বটা অনেকটা বেশি, এবং নদীর বেগটা এমনি স্বাভাবিকভাবে কী হয়ে যায়, নিম্নগতিতে কম হয়ে যায়, বা সমুদ্রের কাছে ঢালটা তো কম থাকে, তাহলে এর বেগটাও কমে যায়। তাই বেগটা কমে গেলে নদীটা গেল এখানেতে এসে পলি বালি, এখানে হচ্ছে পলি বালি সমস্ত কিছু জমা করলো। পলি বালি জমা হয়ে যখন মাত্রাহীন বয়ের মতো ভূমিরূপ তৈরি হয়, তখন তাকে বলা হয় বদ্বীপ। ঠিক আছে, বেশ। এখানে বদ্বীপ সৃষ্টির কতগুলো অনুকূল পরিবেশ আছে, কেমন বলি। নদীতে যদি পলি বালির পরিমাণ বেশি থাকে, পলি বালির পরিমাণ বেশি থাকলে তাহলে সেখানে হচ্ছে অবশ্যই সেটা যখন সমুদ্রের বা মোহনা অংশে যেয়ে পড়বে, তখন স্বাভাবিকভাবে সেখানে বদ্বীপ তৈরি হবে। যদি নদীর বেগটা কম হয়ে থাকে, নদী খুব মৃদু মৃদু যাচ্ছে, মানে নিজেই যেতে পারছে না, আবার অন্য কাউকে কি বয়ে নিয়ে যাবো, তাহলে এরকমভাবে আস্তে 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 যখন নদী বয়ে যাচ্ছে, তখন এখানে পলি বালিগুলো সমুদ্রের ধারে জমা হয়ে সেখানে বদ্বীপ তৈরি হতে পারে। যদি আবার
বিপরীতমুখী বায়ু প্রবাহ, অর্থাৎ এখানে সমুদ্র আছে, এই দিক থেকে নদী যাচ্ছে, যদি এই দিক থেকে বিপরীত দিক থেকে বায়ুটা প্রবাহিত হয়ে আসে তখন সেখানে হচ্ছে কি নদীটা বেগটা স্বাভাবিকভাবে কী হয়ে যাবে, কমে যাবে। তার কারণে এখানে পলি বালি জমা হয়ে এখানে বদ্বীপ তৈরি হতে পারে। তাহলে এগুলো হচ্ছে বদ্বীপ গঠনের শর্ত। বেশ, বদ্বীপ হচ্ছে 3 প্রকারের হয়ে থাকে। কী কী না, ধনুক আকৃতি বদ্বীপ, তীক্ষ্ণাগ্র বদ্বীপ, আর হচ্ছে পাখির পায়ের মতো বদ্বীপ। আচ্ছা, আর একটা আছে, সেটা হচ্ছে ক্ষারীয় বদ্বীপ। বেশ, একবার পৃথিবীর মধ্যে বেশিরভাগ বদ্বীপই হচ্ছে ধনুকাকৃতি বদ্বীপ। কেমন হয়ে থাকে বলি, এটা যদি পাড় অংশটা হয়ে থাকে, এই যে নদী আসছে, নদী এসে এইখানটাতে পড়েছে, এটা সমুদ্র, আমি দেখছি এটা সমুদ্র, এটা সমুদ্র অংশ, এই সমুদ্র অংশতে এসে নদীটি পড়েছে। এই সমুদ্র অংশে নদীটা এসে পড়লে এখানে কী হবে, পলি বালি সমস্ত কিছু জমা হবে, এইখানে পলি বালিগুলো সমস্ত কিছু জমা হবে এবং দেখতে কিসের মতো লাগবে, ধনুক আকৃতি, ধনুকের মতো লাগবে। এরকম একটা ভূমিরূপ তৈরি হয়। এখানটা একটা জিনিস বলি, প্রধান নদীটা এলো, এই প্রধান নদী যেহেতু বেগ কম, তাহলে এটা হচ্ছে শাখায় বিভাজিত হলো, একটা শাখা, এর শাখা থেকে আরও শাখা, এর শাখা থেকে আরও শাখা, এরকমভাবে অনেকটা বহু দূর পর্যন্ত বিস্তৃত হয়ে যায় এবং এটা গোটাটা ধনুকের মতো লাগে। এই ধরনের বদ্বীপকে বলা হচ্ছে কি, ধনুক আকৃতি বদ্বীপ। আমি যদি বলি গঙ্গার বদ্বীপ, ব্রহ্মপুত্রের বদ্বীপ, নীলনদের বদ্বীপ, পৃথিবীর মধ্যে বেশিরভাগ বদ্বীপগুলোই হচ্ছে সাধারণত কী হয়ে থাকে, ধনুক আকৃতি বদ্বীপ হয়ে থাকে। পরে এর কিসের মতো বললাম, ধনুক, ধনুক আকৃতি। বেশ, এরপরেরটা পাখির পায়ের মতো বদ্বীপ। আগে বুঝে নিতে হবে পাখির পায়ের মতো বদ্বীপ। নদীর জলের ঘনত্ব স্বাভাবিকভাবে কী বললাম, কম আছে, সেই জন্য এটা আস্তে আস্তে কী হচ্ছে, যদি আর একটা ব্যাপার হচ্ছে নদীর জলের বেগটা যদি বেশি থাকে, তাহলে পলি বালি যা কিছু আছে, বেগ, নদীর বেগ বেশি থাকলে সমুদ্রের মাঝখানে বহু দূর পর্যন্ত চলে যাবে এবং সেটা ছোট ছোট শাখায় বিভাজিত হবে, ছোট ছোট শাখায় বিভাজিত হয়ে সেটা দেখতে কিসের মতো লাগবে, পাখির পায়ের মতো। কেমন ব্যাপারটা হয়ে থাকে, এটা প্রধান নদী, এই প্রধান নদীটা আস্তে আস্তে কী হচ্ছে, ছোট ছোট শাখায় বিভাজিত হচ্ছে, ছোট ছোট শাখায় বিভাজিত। এটা যদি আমার পাহাড় অংশটা হয়ে থাকে, এটা যদি পাহাড় অংশটা হয়ে থাকে, এটা যদি আমার সমুদ্র অংশটা হয়ে থাকে, এটা কিসের মতো লাগছে না, খানিকটা পাখির পায়ের মতো লাগছে। এই ধরনের ভূমিরূপটাকে বলা হবে কি, এই ধরনের বদ্বীপটাকে বলা হবে পাখির পায়ের মতো বদ্বীপ। যেমন মিসিসিপি মিসৌরি নদীর বদ্বীপ, অর্থাৎ মিসিসিপি মিসৌরি নদীর জলের বেগটা বেশি, জলের বেগটা বেশি হওয়ার জন্য এটা সমুদ্রের অনেক গভীর পর্যন্ত গেছে এবং ছোটো ছোটো শাখায় বিভাজিত হয়ে কিসের মতো দেখতে ভূমিরূপ তৈরি করেছে, না পাখির পায়ের মতো দেখতে ভূমিরূপ তৈরি হয়েছে। এরপর লাস্ট, এটা হচ্ছে পাখির পা। এরপরে তীক্ষ্ণাগ্র বদ্বীপ। এখানটা একটা জিনিস মাথায় রাখতে হবে, তীক্ষ্ণাগ্র বদ্বীপ দুরকমভাবে তৈরি হতে পারে। একটা ধরো এরকম ধনুকাকৃতি ভূমিরূপ তৈরি হয়েছে, এর পরবর্তীকালে এখানে হচ্ছে জলের আঘাত যদি বেশি হয়, তাহলে এইখানটা একটা ত্রিকোণাকার এরকম তীক্ষ্ণাগ্র অগ্র, অর্থাৎ অগ্রটা কেমন তীক্ষ্ণাগ্র ভূমিরূপ তৈরি হতে পারে বা তীক্ষ্ণাগ্র বদ্বীপ তৈরি হতে পারে। আবার একটা যে হচ্ছে যদি কাসপেট স্পিড তৈরি হয়, এটা স্পিড বলতে আবার মনে পড়লো, স্পিড কী জিনিস বলে দিই, হ্যাঁ, এটা স্থলভাগ, এটা জলভাগ। এখানটা হচ্ছে যে সমুদ্রের স্থলভাগ থেকে সমুদ্রের দিকে বর্ধিত বালির বাঁধকে বলা হবে স্পিড। তাহলে এইখানটা হচ্ছে এটা স্থলভাগ, এই স্থলভাগ থেকে সমুদ্রের দিকে বর্ধিত বালির বাঁধকে বলা হচ্ছে স্পিড। যদি এই দিক থেকে একটা স্পিড হলো, এই দিক থেকেও যদি একটা স্পিড তৈরি হয়, তাহলে এটা দেখতে কিসের মতো লাগলো, এটা তীক্ষ্ণাগ্র, অগ্রটা কেমন তীক্ষ্ণাগ্র। এইখানে পরবর্তীকালে পলি বালি সমস্ত কিছু ভরে যে ভূমিরূপটা, অর্থাৎ তীক্ষ্ণাগ্র যে ভূমিরূপ তৈরি হলো, একে বলা হয় কাসপেট পুরভূমি। কী বলা হবে, কাসপেট পুরভূমি। পরবর্তীকালে যদি এইসব যে নদীটা আসে, এইখানটা নদীটা এসে পড়ে, তাহলে এটা কিসের কেমন বদ্বীপটা তৈরি হলো, এটা হচ্ছে তীক্ষ্ণাগ্র বদ্বীপ। অর্থাৎ হচ্ছে স্পিড, যদি পুরোদেশীয় স্পিড বা কোনো স্পিড আস্তে আস্তে যদি সমুদ্রের দিকে বর্ধিত হয় বা একটা কাসপেট পুরভূমিতে কোনাকার একটা ভূমিরূপ তৈরি হয়েছে, সেখানেতে যদি বদ্বীপ তৈরি হয় বা সেখানে যদি কোনো নদী গোষ্ঠী গড়ে ওঠে, তাহলে যে বদ্বীপটা তৈরি হয় সেটা তীক্ষ্ণাগ্র হয়ে থাকে, ওটা একটা ছুঁচালো হয়ে থাকে। এই ধরনের বদ্বীপকে বলা হবে কি, তীক্ষ্ণাগ্র বদ্বীপ।
যেমন হচ্ছে এব্রো, কি বললাম, তিগ্নাগ্র বদ্বীপ। আর এবার প্রথম থেকে, এখানে হচ্ছে ধনুকাকৃতি ভূমিরূপ, কিসের মতো দেখতে হবে বললাম, ধনুকের মতো। এটা পাখির পায়ের মতো। যদি জলের বেগটা বেশি থাকে তাহলে সেটা বহু দূর পর্যন্ত বিস্তৃত হবে এবং হচ্ছে পাখির পায়ের মতো হবে। আচ্ছা, এখানে যদি কাস্পের পুরোভূমি হয়ে থাকে বা কোনো ধনুকাকৃতি ভূমিরূপে, ধনুকাকৃতি বদ্বীপে যদি দুদিক জলতরঙ্গের আঘাতে ভেঙে যায় তাহলে হচ্ছে ডগটা ছুঁচল হয়ে থাকে, একে বলছে তিগ্নাগ্র বদ্বীপ। আর যদি হচ্ছে কোনো খাড়িয়া অংশে, শির নদীতে খাড়ি টাইপ হয়েছে, খাড়িয়া অংশে যদি বদ্বীপ তৈরি হয় তখন তাকে বলছে ক্ষারীয় বদ্বীপ। তাহলে আজকে আরেকবার প্রথম থেকে কী কী পড়েছি। প্রথম থেকে পড়েছি পলল ব্যাজনী। পলল ব্যাজনীর ক্ষেত্রে বলেছি পাখি হাত পাকার মতো ভূমিরূপ তৈরি হবে। যদি জলের পরিমাণ কম থাকে তখন তাকে সেখানে পলল শঙ্কু তৈরি হবে। নদী বাঁক, নদী এঁকে বেঁকে প্রবাহিত হয়, নদী নিম্ন গতিতে। এখানে তার উত্তল অংশ, অর্থাৎ যে অংশটা আঘাত করে না সেইখানটা হচ্ছে বিন্দুবার গঠিত হয়, অর্থাৎ যে উত্তল ভূমিরূপটা তৈরি হয়, আর ওই দিকটা হচ্ছে অবতল ভূমিরূপ তৈরি হয়। এটা আস্তে আস্তে বাড়তে 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 কী হয়ে থাকে, প্রচুর অনেক বড় বড় বাঁক সৃষ্টি হয় এবং বাঁকটা এড়িয়ে নদীর সোজা পথে প্রবাহিত হয়। একটা অংশতে একটা ভূমিরূপ ছেড়ে যায় ঘোড়ার কুড়ের মতো দেখতে, তাকে বলা হচ্ছে অশ্বক্ষুরাকৃতি হয়। প্লাবন ভূমি, নদীচর, বদ্বীপ। তাহলে এই 6টা ভূমিরূপ। এর মধ্যে কোনো সমস্যা আছে? আশা করি নেই। যদি থাকে তাহলে বলবে। পরের দিনে আমরা নতুন একটা শুরু করবো, হিমবাহ শুরু করব। ঠিক আছে।